অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের সমর্থন ছিল বললেন স্পিকার। এই চেয়ারটা কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। আমি তো কোনো অপরাধী নই। আমি রাষ্ট্রপতি হিসাবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি, আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি, এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সাংবিধানিক সংকট থেকে দেশকে রক্ষা করেছেন দাবি মোহাম্মদ শাহাবুদ্দিনের। জানালেন পদত্যাগে চাপ ছিল না সরকারের। রাষ্ট্রপতির পদত্যাগে সরেছে স্বৈরাচারের কালো ছায়া, মন্তব্য জামায়াত আমিরের। 24-এর গণহত্যার জন্য বিচার দাবি এনসিপির। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দী আশকোনা পানির পাম্প সড়ক, ব্যাহত হচ্ছে জনজীবন, অভিযোগেও মেলেনি সুরাহা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি আফসানা পিয়া। অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 2023 সালের 24শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 5 বছরের জন্য নিয়োগ পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন শাহাবুদ্দিন। 5 আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও রাষ্ট্রপতি হিসেবে টিকেছিলেন প্রায় 2 বছর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি 2023 সালের 24শে এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দায়িত্ব নেয়ার 1 বছর 3 মাস পরেই আসে রক্তাক্ত 24। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টার শপথ, এরপর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। যদিও অন্তর্বর্তী সরকারের সময় অসম্মানিত হয়েছিলেন বলে রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমি আইন অনুযায়ী 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। তবে সরকার বা বিএনপি থেকে প্রকাশ্যে কখনো তার পদত্যাগের দাবি ওঠেনি। অবশেষে গুঞ্জন নাটকীয়তার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে সরাতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। দায়িত্ব থেকে সরে যেতে কোনো ফোন কলও আসেনি। গণমাধ্যমে এসব নিয়ে যা এসেছে তা ভিত্তিহীন। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানালেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। দাবি করেন 5 আগস্টের পর তিনি সাংবিধানিক সংকট থেকে দেশকে রক্ষা করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের বড় কৃতিত্ব নিজের দাবি করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা চিঠি পেয়েছি, অসুস্থতার কারণ দেখিয়েছেন। সেটাই তো মেন, সেটাই তো সত্য। নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে, এগুলো অপতথ্য, বেসলেস, ক্রিয়েটেড, কল্পনা প্রসূত। ঠিকানা হয় না এটা। একজন বলে দিল, নিজের মনে যা চাইলো মনের মাধুরী মিশে এক লাইন লিখে দিল, বাস সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিল। কোনো ফোন টোন এসেছিল তারপর পদত্যাগ করেছেন, এরকম কোনো না না না, এগুলো বাজে কথা, ফলস। স্যার বঙ্গভবনে কয়দিন আপনি স্টে করতে পারেন? আর তাহলে তো আইন বিধান আছে 1 মাস থাকার, সেটা তো কোনো কথা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে যাব বাসায়। কোথায় উঠবেন আপনি? কি গুলশানের বাসায় নাকি? হ্যাঁ, ওই তো বাসা আর কি। আমি তো কোনো অপরাধী নই। না সেটা আমি রাষ্ট্রপতি হিসাবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি, তাই না, যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি, এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভর্নমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিক ভাবে এটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্নমেন্ট করে দিলাম। ইন্টারিম গভর্নমেন্ট চালায় গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড এখন গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব। ঠিক আছে আদিত্য, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, স্বাস্থ্যজনিত কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার আরও বলেন, মাফিয়া সরকারের আমলে দায়িত্ব নিলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি। শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের কিছুক্ষণ পর সংসদ সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। এ সময় স্পিকার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের কারণও তুলে ধরেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন, শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণও করা হয়েছে সংবিধান মেনেই। এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্পিকার আরও জানান, পতিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পেলেও বিএনপি সরকারের প্রতি ইতিবাচক মনোভাবই ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। Let us do justice to him. Thank you very much. হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দেরিতে হলেও এর মাধ্যমে জাতির কাঁধ থেকে স্বৈরাচারের কালো ছায়া সরেছে। এ কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর 24-এর গণহত্যার জন্য তার বিচার দাবি করেছে এনসিপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসর হয়েও মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড় পেয়ে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না। সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সোপর্দ করার দাবি জানান তিনি। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন। তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে মিন্টো রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হলো। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন
এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। ডিবিসিকে ফোনে একান্ত সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা নেই। তিনি পদত্যাগ করার মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটি যেহেতু স্পিকার আছেন, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, সেহেতু শূন্যতার কোনো সাংবিধানিক সংকট থাকে না। সেই কারণে এই রাষ্ট্রপতি অর্থাৎ শাহাবুদ্দিন সাহেবের সময়কাল শেষ হলো, নতুন একজন রাষ্ট্রপতি হিসাবে সামনে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর হাফিজউদ্দিন সাহেব। নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, এখন সে প্রশ্ন সবার। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে সড়কের ওপর বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে পথচারীরা মেট্রো রেল স্টেশনের নিচে সড়কের ওপর ছাতার নিচে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিরাপত্তার স্বার্থে ওই এলাকার যান চলাচল সীমিত করা হয় এবং আশপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। খবর পেয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। বস্তুটি পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 8:05 দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। রাজধানীর বুকে মাত্র 2 কিলোমিটারের একটি সড়ক, কিন্তু সেই পথ পেরোতে প্রতিদিনই হাজারো মানুষের লড়াই করতে হয় পানির সঙ্গে। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দী আশকোনা পানির পাম্প সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, কর্মজীবন, এমনকি শেষ বিদায়ের পথও। স্থানীয়দের অভিযোগ, অসংখ্যবার এ সমস্যার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। এটি একটি রাস্তা, কিন্তু এই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং প্রতিদিন নতুন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাজধানীর আশকোনা পানির পাম্প সড়ক মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। এই পথ প্রতিদিন ব্যবহার করেন 20 থেকে 30 হাজার মানুষ। কিন্তু বছরের পর বছর এই সড়কের পরিচয় একটাই, হাঁটু সমান পানি, কাদা আর সীমাহীন দুর্ভোগ। বৃষ্টি হলে আতঙ্ক, আর বৃষ্টি না হলেও ফেরে না স্বস্তি, কারণ এই সড়কের ক্যালেন্ডারে যেন 12 মাসই বর্ষাকাল। সমস্যা তো যে বাসা বাড়িতে যাই পানি ঢুকে, এই রাস্তার পানি তো বাসা বাড়িতে যাই ঢুকে, আমাদের বাসায় তো পানি আছে। ওদিক দিয়ে আরো বেশি খারাপ। সকাল থেকে রিস্কা পরে একজনের মাথায় ফাইটা গেছে, ওই মাথা দিয়ে। জলাবদ্ধতায় থমকে যায় বহু মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, শুকনো রাস্তা আর মেলেনি। আমাদের কথার কোনো দাম নাই, এভাবে আমাদের চলতে হবে, কারণ আমাদের এই দেশে বসবাস করার যোগ্য না। আমরা এলাকাবাসী যারা আছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখানে দেখার মতন কেউ নাই ভাই। আমাদের দাবি এই রাস্তার জন্য তাড়াতাড়ি করতে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। ঘর থেকে বের হওয়া শিশুটি জানে না স্কুলে পৌঁছাতে পারবে কিনা। আমার ক্লাস থাকে প্রতিদিন, কিন্তু এই রাস্তার জন্য আর কি যাইতে পারে না, রেগুলার যাইতে পারে না। তার উপরে হচ্ছে গেলেও আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যায়। প্রতিদিন মানে এত পানি যে মানে মোজা টুজা সব ভিজা যায়, এত পানির জন্য যাওয়া যায় না প্রতিদিন স্কুলে। এই পরীক্ষার জন্য এই পানি পাড়াই যেতে হইতেছে। মৃত মানুষের শেষ বিদায়ও কঠিন করে তোলে এই সড়ক। এটি নগর ব্যবস্থার ব্যর্থতা বলছেন বাসিন্দারা। যে বের করবো, অ্যাম্বুলেন্স তো এখানে আসার মতো পরিস্থিতি নেই স্যার। 2018 সাল থেকে আমরা দিচ্ছি আপনার সিটি কর্পোরেশন ট্যাক্স। একটা মুমূর্ষু রোগী হসপিটালে নেওয়ার জন্য দেখা গেছে কোলে করে 2-3 জনে হাতাহাতি করে কোলে করে নিয়ে রাস্তা পারাপার করে, ওদিক দিয়ে ওই কাওলা দিয়ে পরে বের হইতে হয়, এদিক দিয়ে পুরা রোডে বন্ধ। এমনও লোক আছে আমাদের রাস্তায় ভ্যান গাড়ির মধ্যে লোক মারা গেছে, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এরকম আপনার শত লোক আমাদের ভ্যান গাড়িতে রাস্তায় কোলের উপরে মারা গেছে। ডিবিসির ক্যামেরায় সড়কের এমন দশা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেটার জন্য কিছুটা পানি জমে, কারণ আমরা বাইপাস করে কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়। স্বল্প সময়ের মধ্যেই অন্ততপক্ষ কিছুটা হলেও যাতে জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে রেহাই দিতে পারি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আশকোনার মানুষের দিন শুরু হয় হাঁটু সমান পানি মারিয়ে, আবার শেষও হয় সেখানেই। তারা নতুন কোনো স্বপ্ন চান না বড় কোনো প্রতিশ্রুতিও। তাদের একটাই দাবি, 2 কিলোমিটার শুকনো রাস্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। চালুর 1.5 বছরেই মুখ থুবড়ে পড়েছে দেশের প্রথম ওয়াইফাই সিটি প্রকল্প।
প্রায় 22 কোটি টাকার এই প্রকল্প হস্তান্তর ও পরিচালনা নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সিলেট সিটি কর্পোরেশন। প্রকল্পে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কার কথাও বলছে সিসিক। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পুনরায় চালু করা সম্ভব। 2020 সালের এপ্রিলে সিলেটকে দেশের প্রথম ওয়াইফাই সিটি ঘোষণা করা হয়। মহানগরের 62টি এলাকায় 126টি পয়েন্টে চালু করা হয় বিনামূল্যে ওয়াইফাই সেবা। পরিকল্পনা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 ব্যবহারকারী উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে আর পূরণ হয়নি। প্রথম 1 বছর ইন্টারনেট সেবার ব্যয় বহন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। পরে প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের পর আরও 6 মাস সেবা চালু থাকলেও 42 লাখ টাকার বিল বকেয়া থাকায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। সিলেট সিটি কর্পোরেশনের দাবি, সমন্বয় ছাড়াই কেবল বিল পরিশোধের দায় দিয়ে প্রকল্পটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নেটওয়ার্কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে বলে দাবি তাদের। যে এই সমস্ত পয়েন্টগুলো চালাতে একটু ইন্টারনেট প্রয়োজন হয়। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট পোল, বিটিসিএল এর পোল শিফটিং, রাস্তা খননের ফলে এখানে অনেক কেবল কাটা পড়ে। এই খাতে আসলে বরাদ্দের কোনো সুযোগ না থাকায় এটি আসলে অনেকটা এখন বন্ধ অবস্থায় আছে। এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে, কারণ এই সেটআপ যেটা করা হয়েছে এটা একটা পার্টিকুলার কোম্পানির এরকমভাবে করা হয়েছে, সোর্স কোডটা শুধু ওদের ওখান থেকেই করতে হবে, এটা অনেক ব্যয়বহুল। তবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বলছে প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। সরকারি বিধি অনুসরণ করেই তা সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা যখন ফুল ফাংশনাল হয়ে যাবে, ইনস্টলেশনের শেষ হয়ে যাবে, তারপরে এটা সিটি কর্পোরেশন বুঝে নেবে। তো আমাদের অংশে যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল সবকটাকে আমরা ঠিকঠাক ভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলো সব ওনাদেরকে ট্রেনিং দিয়ে বুঝিয়ে দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে নিরাপত্তাজনিত শঙ্কার কথা বলে প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। সিকিউরিটি ইস্যু দিয়ে এটা না করা, চালু না করা, বন্ধ করা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। আমরা যদি সঠিকভাবে এই সিকিউরিটি ইস্যুটা যদি আমরা গ্যারান্টি করতে পারতাম, এটিতে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যেত। দেশের প্রথম ওয়াইফাই সিটি প্রকল্প এখন পুরোদমে অচল। প্রায় 22 কোটি টাকার অবকাঠামো অব্যবহৃত থাকায় প্রশ্ন উঠছে সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিয়েও। তাই দায় নির্ধারণের পাশাপাশি দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি পুনরায় চালুর দাবি নগরবাসীর। তাহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। 1.5 বছর ধরে অচল 9 কোটি টাকা ব্যয় নির্মিত মাগুরা পৌরসভার অত্যাধুনিক পানি শোধনাগার প্লান্ট। পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে প্লান্টটি নির্মাণ করা হলেও মেরামতের অভাবে এটি এখন পরিত্যক্ত স্থাপনা। ফলে সুপেয় পানির সংকটে 11 লাখ পৌরবাসী। মেরামতে নেই বরাদ্দ, যদিও কর্তৃপক্ষ বলছে পৌরবাসীর সুপেয় পানির চাহিদায় নির্মাণ করা হচ্ছে আরও 3টি শোধনাগার প্লান্ট। মাগুরা পৌরবাসীর নিরাপদ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিতে 2016 সালে শিমুলিয়া এলাকায় 9 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় পানি শোধনাগার প্লান্ট, যা ঘন্টায় 350 ঘনমিটার ভূগর্ভস্থ পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহে সক্ষম। কিন্তু 1.5 বছর ধরে শোধনাগারটির ফিল্টার নষ্ট হয়ে অচল হয়ে পড়ে প্লান্টটি। ফলে সুপেয় পানির পরিবর্তে পৌরবাসীর ভরসা এখন অতিরিক্ত আয়রনযুক্ত পানি। বিশুদ্ধ পানি পৌরসভায় যায়, পৌরসভায় যে পৌরসভার লোকজন খায়, তারপরে এখন দেখা যাচ্ছে মেশিনারি বন্ধ। এই তো দেখা যাচ্ছে আমাদের পানি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত আয়রন, পানিটা আসলে পান করা যায় না, পান করার মতো অবস্থা না। পৌর কর্তৃপক্ষ জানায় প্লান্টটি মেরামতে 50 লাখ টাকা প্রয়োজন, যার কোনো বরাদ্দ নেই। তবে মেরামতের টাকা বরাদ্দ না থাকলেও পৌরবাসীর জন্য নতুন 3টি শোধনাগার নির্মাণ করা হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। 7 টাউনস ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আন্ডারে মাগুরা পৌরসভা অন্তর্ভুক্ত আছে। এই প্রকল্পের অধীন 105 কোটি টাকার কাজ হবে এবং মাগুরা পৌরসভার 3টি স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। শুধু কাগজে উন্নয়ন নয়, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে অচল প্লান্ট সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি পৌরবাসীর। ডিবিসি
নিউজ ডেস্ক। প্রায় ৮ বছর ধরে বন্ধ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজের 2টি ছাত্রাবাস। এর মধ্যে একটি আগুনে পুড়ে গেছে, আরেকটি বহিরাগতদের মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী পড়েছেন চরম আবাসন সংকটে। দ্রুত বন্ধ ছাত্রাবাস চালু করে আরও কয়েকটি নির্মাণের দাবি শিক্ষার্থীদের। মানিকগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ 1942 সালে 23.79 একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন রণদা প্রসাদ সাহা। 1980 সালে কলেজটি সরকারি হয়। আবাসিক সমস্যা দূর করতে 1947 সালে টিনের 2টি ঘরে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়। মঞ্জুরুল আলম নামে ছাত্রাবাস 2009 সালের আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। সেখানে নির্মিত হয়নি নতুন আবাসিক ভবন। অন্যদিকে 1991 সালে নির্মিত হয় আলিমুল হক ছাত্রাবাস। 14টি কক্ষে 56 জন ছাত্রের ব্যবস্থা ছিল ওই ছাত্রাবাসে, কিন্তু বহিরাগতদের উৎপাত, মাদকের আসর এবং অসামাজিক কর্মকাণ্ডের কারণে 2018 সালে বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন ছাত্রাবাস না থাকায় ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা। দূর দূরান্ত থেকে আসা দরিদ্র পরিবারের সন্তানরা বাড়তি অর্থ খরচ করে মেস ও বাসা ভাড়া করে বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। আশেপাশে হোস্টেলে থাকতে হয় বা ভাড়া নিয়ে থাকতে হয়, তো মানে ভার্সিটির যদি হোস্টেলটা চালু হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা আমার খরচ পড়ে যাচ্ছে বাইরে মেসে থেকে। অনেক দূরে যাতায়াত, তো সময় দীর্ঘ লেগে যায়, বাসায় যায় পড়ার সময় থাকে না। কলেজে 2টি ছাত্রীনিবাস চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পরিবারের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আর যদি হোস্টেলটা আগের মতো চালু করা হয়, আমাদের বাবা মার উপর একটু চাপ কমবে। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তাদের যাওয়া আসা অনেক সময় লাগে, এছাড়াও আমাদের তো কষ্ট অনেক। শিক্ষার্থীদের আবাসন সমস্যার বিষয় বিবেচনা করে ছাত্রাবাস 2টি সংস্কার করে চালুর কথা জানায় কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। 2টা হল ছিল, একটা মন্দিরুল হক হল আর একটা আলিমুল হক হল। শিক্ষা প্রকৌশলকে অবহিত করেছে এবং তারা গত পরশু হইতে দেখে গেছে এবং অতি সত্বর এটা সংস্কার করে এটা চালু করা হবে। জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে পড়তে আসে প্রায় 25,000 শিক্ষার্থী। আবাসন সংকট দূর করতে আলিমুল হক ছাত্রাবাসটি খুলে দেওয়ার পাশাপাশি মঞ্জুরুল আলম ছাত্রাবাস নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। আশরাফুল আলম রিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ। নানা শঙ্কা মাথায় নিয়ে আমন আবাদের প্রস্তুতি নিচ্ছেন কুষ্টিয়া অঞ্চলের কৃষক। গতবারের তুলনায় এবার সার, তেল ও শ্রমিক মজুরির পাশাপাশি সরকারি বেসরকারি সব ধরনের ধান বীজের দামও বাড়তি। এসব সংকটের মধ্যে ধান আবাদ করে দাম পাওয়া নিয়ে চিন্তিত কৃষকেরা। আর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রণোদনা কমেছে আমনে। কৃষক ক্ষতিগ্রস্ত হলে সার্বিক উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষি বিশ্লেষকরা। মনিরুল ইসলাম এবার প্রায় 25 বিঘা জমিতে আমন আবাদের লক্ষ্য স্থির করেছেন। বীজ তোলার যত্ন নিচ্ছেন ছেলেকে সাথে নিয়ে। বোরোতে দাম না পাওয়ায় হতাশ মনিরুল জানান, অব্যাহত লোকসান হতে থাকলে সামনে ধান আবাদ কমিয়ে দেবেন। সার আপনার প্রত্যেকটা সারের উপর বেশি, ধান নিয়ে চিন্তার সংখ্যায় আছে যে সার পাবো কি পাবো না, যার কারণে ধান চাষ নিয়ে একটু সমস্যায় আছি। আর সার সংকট, তেলের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধির মাঝেই এবার বেড়েছে সব ধরনের ধানের বীজের দাম। সারের খাতে খরচ বাড়ছে, জনের খাতে খরচ বাড়ছে, বীজে সব সাইডে খরচ বেশি। কৃষকরা বলছেন সরকারি প্রণোদনা কমায় চাপ বাড়ছে খোলা বাজারে। এতে করে ধান উৎপাদনে যে খরচ হচ্ছে তার থেকে অনেক কম দামে বিক্রি করায় তাদের পুঁজি ঘাটতি হচ্ছে, আর বাড়ছে দেনা। ন্যায্য দামটা না পাই আর যদি সেই আমার খরচটা না ওঠে তো হয়তো আগামীতে আমি ধান উৎপাদন আর করবো না। বীজ ব্যবসায়ীরা বলছেন এবার আমন বীজের বিক্রি অন্যবারের তুলনায় অর্ধেক। বিক্রি কমায় সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধানের কোনো দাম নাই, যার কারণে কৃষক এবং সবজির দাম নাই, কৃষকের হাতেও টাকা পয়সা নেই, বাড়তি দামে সার কিনবে, কিনে কিন্তু তার এটা হলো কাঙ্ক্ষিত যে মুনাফাটা সে করতে পারছে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকের ক্ষতি পোষাতে সার বীজ প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে, তবে অন্যবারের তুলনায় পরিমাণ কিছুটা কমেছে। গত বছর আমরা কৃষকদেরকে কৃষি প্রণোদনার আওতায় প্রায় 3300 জন কৃষককে সহায়তা প্রদান করেছিলাম। এবছরও আমরা কৃষি প্রণোদনার আওতায় কৃষকদেরকে প্রণোদনা সহায়তা প্রদান করছি, তবে এবছরের কৃষক সংখ্যা গতবারের থেকে কিছুটা কমেছে। ধানের বাজার কম হলেও চালের দাম চওড়া, এতে মুনাফা লুটছেন ফরিয়া আর মিল মালিকরা। কৃষকদের লোকসান ঠেকাতে অবৈধ সিন্ডিকেটের লাগাম টানার কথা বলছেন কৃষি বিশ্লেষকরা। কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে হবে, এক্ষেত্রে
যে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে হবে। তাহলে দেখা গেল উৎপাদন খরচও কমবে, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ করলে কৃষক তার ন্যায্য দামটা পাবে। জেলায় গত বছর আমন ধান আবাদ হয়েছিল লক্ষাধিক হেক্টর জমিতে। চলতি বছর এই লক্ষ্য নির্ধারণ করা হলেও তা রীতিমতো চ্যালেঞ্জ হবে কৃষকের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারত জুড়ে তীব্র আন্দোলনের জেরে এবার শিক্ষা সচিবকে সরিয়ে দিয়েছে মোদী সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকার এবং সিজেপির মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সোমবার আন্দোলনে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 27 জুলাই সুপ্রিম কোর্টে হতে চলেছে পুলিশি পদক্ষেপের শুনানি। দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের ঝাঁজ ক্রমশ বাড়ছে। তাদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পুনর্পরীক্ষা, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং পুলিশি পদক্ষেপ প্রত্যাহার। শুক্রবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সাথে 2 ঘন্টা বৈঠক করেন। তবে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে ভারত জুড়ে তীব্র আন্দোলনের জেরে শিক্ষা সচিবকে সরিয়ে দেয় মোদী সরকার। বৃহস্পতিবার ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানতা হুঁ কি পেপার লিক, আমি জানি প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত 2.5 মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে আছে। সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রীর আশ্বাসে টানা 26 দিনের অনশন ভাঙেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার 2 কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে তিনি এই অনশন প্রত্যাহার করেন। সহিংসতা রোধ সহ নানা শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ছাত্রদের ওপর পুলিশের পেলেট গান ব্যবহারের অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর অভিযুক্ত পুলিশদের চিহ্নিত করতে একটি ওয়েবসাইট চালু করেছে সিজেপি। অন্যদিকে কলকাতায় পথে নেমেছে বাম ছাত্র সংগঠনগুলো। আগামী সোমবার সিজেপির বিক্ষোভে যোগ দেবার কথা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে শিবসেনার আদিত্য ঠাকরে এবং বোম্বে হাইকোর্টের আইনজীবীরাও পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ 18টি স্টেশনের গেট বন্ধ রাখলেও মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের গেট পুনরায় খুলে দেওয়া হয়। নিরাপত্তার কারণে যন্তর মন্তরে অপরাধীদের চিহ্নিত করতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসিয়েছে পুলিশ। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় ছত্তিশগড় থেকে আরও 10 কোম্পানি সিআরপিএফ জওয়ানকে তড়িঘড়ি করে আকাশপথে দিল্লিতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দিল্লি হাইকোর্ট সিজেপির মিছিলে এনআইএ তদন্তের আর্জি খারিজ করেছে। আগামী 27 জুলাই সুপ্রিম কোর্টে পুলিশি বর্বরতার মামলার শুনানি হবে। পাশাপাশি সোমবার সংসদে পেশ হতে পারে প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।